জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় আছে আর মাত্র 2 দিন। উৎসবমুখর পরিবেশে ফর্ম তুলছেন সম্ভাব্য প্রার্থীরা। উঠান বৈঠক আর শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় কাটছে তাদের। তবে এখন সবার নজর রাজনৈতিক দলগুলোর জোট গঠনের হিসেব নিকাশে। শেষ মুহূর্তে বদলে যেতে পারে অনেক আসনের প্রার্থীও। ভোট কেন্দ্রিক হালনাগাদ তথ্য নিয়ে নির্বাচনের সময় আছে আমি মাহাদ ইসলাম শুভ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে শিরোনাম। তারেক রহমানের ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন, ছবি তুলে দিলেন আঙ্গুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর। 24 ঘন্টার মধ্যে পাবেন এনআইডি। নির্বাচন নিয়ে শঙ্কা দেখছে না বিএনপি। মিরপুর কাফলুরের অলিগলিতে ভোটের আমেজ। ঢাকা 15 আসনে জামাত আমিরের চ্যালেঞ্জ। বিএনপির প্রার্থী মাঠে আছে এনসিপিও। নাগরিক ভোগান্তি নিরসনের প্রতিশ্রুতি। হবিগঞ্জ 3 আসনে জমজমাট লড়াইয়ের আভাস। বিএনপির গৌসের সঙ্গে গণ অধিকারের নোমানের মূল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা। জামাত এনসিপি জোট হলে পাল্টে যেতে পারে সমীকরণ। এবং সিরাজগঞ্জ 2 আসনে জয় পেতে মরিয়া বিএনপি। ছেড়ে কথা বলছে না জামাতও। ধানের শীষের হেভিওয়েট প্রার্থী ইকবাল হাসান মাহমুদ শুকুর সামনে দাঁড়িপাল্লার জাহিদুল ইসলাম। নির্বাচনের সময় ঢাকা সহ আমরা ঢাকার বাইরের বেশ কিছু আসন নিয়ে কথা বলে থাকি। তবে তার আগে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো একটু আমরা আলোচনা করতে চাই। আজকে যেই বিষয়গুলো হচ্ছে যে তারেক রহমান আজকে তার পূর্বে ঘোষিত কর্মসূচি অনুযায়ী তিনি কিন্তু আজকে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছেন এবং সেখানে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বলেছেন যে তারেক রহমানের প্রত্যাবর্তনে কেটে গেছে ভোট নিয়ে শঙ্কা। এবং তারেক রহমান কিন্তু তার পরবর্তী কর্মসূচি যেটি ছিল আজকের দিনের যে ইসিতে গিয়েছেন, তার ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। একই সঙ্গে তার একমাত্র মেয়ে জাইমা রহমানও তার ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এবং আজকে মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান যেটি বলেছেন যে ভোট বানচালের অপচেষ্টা প্রতিহত করা হবে শক্ত হাতে। এবং তিনি যেটি বলেছেন যে আসলে একটি সুন্দর স্বাভাবিক নির্বাচন এবার হতে যাচ্ছে। এবং একই সঙ্গে আজকে ভোলাতে একটা আয়োজনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যেটি বলেছেন যে বিভিন্ন দেশ থেকে আসলে পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হচ্ছে এবং বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষকরাও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকায় আসছে। তো এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদ। আমরা আসলে গতকালকে আমরা ঢাকা 14 আসন নিয়ে কথা বলেছিলাম। আজ আমরা কথা বলতে চাচ্ছি ঢাকা 15 আসন নিয়ে। ঢাকা 15 আসন ঢাকার কেন্দ্রের খুব কাছের একটি আসন এবং এটি মূলত মিরপুর, কাফরুল সহ 7 ফিটের বেশ কয়েকটি এলাকা নিয়ে, বিশেষ করে উত্তরের 4টি ওয়ার্ড নিয়ে কিন্তু এই আসনটি গঠিত। এবং এই আসনের দিকে সবার একটা নজর রয়েছে। কেন তা পরে বলছি, শুরুতে জানিয়ে দিচ্ছি এই আসনের মোট ভোটার রয়েছে 3,53,324 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 1,41,284 জন এবং নারী ভোটার রয়েছে 1,72,040 জন। এই আসনটি আসলে সকলের কাছে অত্যন্ত আলোচিত একটি আসন, কারণ এই আসনে যারা প্রার্থী হচ্ছেন তাদের মধ্যে আমি শুরুতেই বলতে চাই যে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং শফিকুর রহমান এই আসনে প্রার্থিতা করছেন দেখে কিন্তু এই আসনটি একটু বাড়তি আলোচনায়। শফিকুর রহমান 2018 সালেও কিন্তু এই আসনটি থেকে নির্বাচন করেছিলেন, কিন্তু সেখানে ভোট কারচুপির অভিযোগ তুলে কিন্তু তিনি 1 ঘন্টার মধ্যে সে নির্বাচন বয়কট করেন। এবং তাকে টক্কর দেওয়ার জন্য কিন্তু বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী আসন থেকে লড়ছেন, তিনি হচ্ছেন শফিকুল ইসলাম খান মিল্টন। ধানের শীষ প্রতীক নিয়ে এই মিল্টন আসলে কিন্তু তিনি যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। একই সঙ্গে তিনি উত্তর বিএনপির উত্তর যুবদলের কিন্তু তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তো এখানে জামাত এবং বিএনপির একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। দমে নেই কিন্তু শাপলাকলির প্রার্থী সাবেক সেনা সদস্য মোহাম্মদ আলমগীর ফেরদৌসও। সো আসলে এই আসনটি ঘিরে কিন্তু একটু বাড়তি উত্তেজনা রয়েছে এবং যেখানে উত্তেজনা রয়েছে একই সঙ্গে এই আসনের নানাবিধ সমস্যা রয়েছে, বিশেষ করে চাঁদাবাজি, ফুটপাত, মাদক সহ বেশ কিছু সমস্যা রয়েছে। এই নিয়ে আমাদের সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির একটি প্রতিবেদন করেছে, সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই আমরা। দখল হয়েছে ফুটপাত, ভাঙা রাস্তায়
চলাফেরা দায়। এই ভোগান্তি দিয়েই দিন শুরু হয় রাজধানীর মিরপুর কাফরুল এলাকার বাসিন্দাদের। হালকা কিংবা মাঝারি বৃষ্টিতেই জলমগ্ন মিরপুর যেন এই নগরীর চিরচেনা রূপ। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তাই দৈনন্দিন ভোগান্তি থেকে মুক্তির বিষয়টি সবচেয়ে বড় হয়ে উঠছে ঢাকা 15 আসনের ভোটারদের কাছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4, 13, 14 ও 16 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই সংসদীয় আসন। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী ঢাকা 15 আসনে মোট ভোটার 3,53,324 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,81,284 জন এবং নারী ভোটার 1,72,040 জন। ভোটারদের প্রশ্ন, এবারও কি প্রচারণার আড়ালেই চাপা পড়বে এই এলাকার দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ? বৃষ্টি হলেই আডু সমান পানি হয় মিরপুরে। গভীর রাতে এখানে মাদক, সন্ত্রাস এগুলোর আনাগোনা খুব বেশি। ফুটপাত আমরা ইউজ করতে পারি না। গ্যাস তো থাকেই না শীতের সিজনে। জনপ্রতিনিধি বদলেছে প্রতিশ্রুতিও, তবে কাঙ্ক্ষিত নাগরিক সেবা এখনো অধরাই, এমন অভিযোগ স্থানীয়দের। গ্যাস ও পানির সংকট, ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা আর বড় কোনো সরকারি হাসপাতাল না থাকায় জরুরি চিকিৎসা নিয়েও দুশ্চিন্তায় থাকতে হয় বলে জানান তারা। হসপিটাল এখানে নাই, প্রতিটি মানুষ তার চিকিৎসার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে যেতে হয়। আমরা এরকম জনপ্রতিনিধি চাই যারা দুঃখে সুখে এবং মানুষের যেই অধিকার এগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করবে, যাদের কাছে গিয়ে আমরা আমাদের যে প্রবলেমগুলো, ইস্যুগুলো আমরা তুলে ধরতে পারি। যেই আসুক আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি দূর করতে হবে, আমাকে হিংসাত্মক মনোভাব দূর করতে হবে। জনগণ কি চায় সেটা আপনি আগে বোঝার চেষ্টা করেন। যদি সেটা হয় তাহলে আপনি ভালো থাকবেন, আমরা ভালো থাকবো। এরই মধ্যে ঢাকা 15 আসনের অলিগলিতে বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। প্রার্থীদের প্রচারণা আর নানা প্রতিশ্রুতিতে সরগরম চারপাশ। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাত ও এনসিপি মনোনীত প্রার্থীদের পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থীও। ঢাকা 15 আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়ছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দলীয় কার্যক্রমের পাশাপাশি নির্বাচনী এলাকায় গণসংযোগ চালাচ্ছেন তিনি। জামায়াত আমিরের নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি জানান, জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে জনবান্ধব ইশতেহার বাস্তবায়নে কাজ করবেন ডাক্তার শফিকুর রহমান। মানুষ যদি তাদের সেবক বা সেবা করার সুযোগ দেয়, আমরা সেবক হিসেবেই মানুষ সেবা করতে চাই। আমাদের কাছে গিয়ে আপনার দাবি পেশ করার দরকার নেই, আমরাই আপনাদের কাছে এসে আমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। এই আসনে জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলোচিত যুবদল নেতা শফিকুল ইসলাম খান মিল্টন। নানা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন তিনি। যাকে আমরা আমাদের সমস্যার কথাটা গিয়ে কাছাকাছি বলতে পারবো, সেই মানুষটাকে ঢাকা 15 আসন মানুষ বেছে নেবে। একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে কাউকে খাটো করে দেখার কিছু নাই। আমি আমার চেষ্টা করব, উনিও আমার চেষ্টা করবে। ভোট দিবে জনগণ যে রায় দেবে সবাইকে মেনে নিতে হবে। তবে আশাবাদী, ইনশাআল্লাহ ঢাকা 15 আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়যুক্ত হবে। পিছিয়ে নেই জাতীয় নাগরিক পার্টিও। ঢাকা 15 আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন মেজর অবসরপ্রাপ্ত আলমগীর ফেরদৌস। তরুণ সমাজের উন্নয়নকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি তার। কলেজ থেকে পাশ করা গ্র্যাজুয়েট ছেলেরাই তো ফুটপাতে বসে আছে, গেঞ্জি বিক্রি করতেছে। মেধার কি অপচয়! যদি এইখানে যত লোকজন আছে সবাইকে যদি আপনি এমপ্লয়মেন্ট প্রোভাইড করতে পারেন, তাহলে তো আপনার ফুটপাত দখল কেন? আপনার ফুটপাতে একটা ছেলে পাবেন না হাঁটতেছে। এদিকে নির্বাচনের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত এই আসনে বড় কোনো অভিযোগ না থাকলেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন প্রার্থীরা। আর শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা ভোটারদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 15 আসনকে নিয়ে করা সহকর্মী সাব্বিরের একটি প্রতিবেদন আমরা দেখেছিলাম। এখন আমরা সাব্বিরের সঙ্গে একটু কথা বলতে চাই। সাব্বির, আপনি তো মিরপুরে আছেন, আমরা একটু আপনার কাছে বিস্তারিত জানতে চাই প্রতিবেদনের বাইরে যে আসলে সেখানকার জনগণের কি কি প্রত্যাশা রয়েছে এবং প্রার্থীদের কি কি প্রতিশ্রুতি রয়েছে, একটু আমাদের বিস্তারিত জানাবেন। রাজধানীর কাফরুল এবং মিরপুর এলাকা নিয়েই গঠিত ঢাকা 15 আসন। আসলে সারা দেশের মতো ঢাকা 15 আসনেও নির্বাচনী হাওয়া বইছে। আমরা গত কয়েকদিন এই আসনটির যারা ভোটার এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সবার কাছে গিয়েছি। আমরা যেমনটি আসলে দেখতে পেয়েছি সেটি হচ্ছে যারা ভোটার রয়েছে তারা যেমনটি বলেছেন যে নিত্যদিনের যে জনভোগান্তিগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফুটপাত দখল, তারপরে
গ্যাস এবং পানির সংকট এবং আপনারা কিন্তু জানেন যে আসলে রাজধানীর মিরপুর এলাকা সামান্য বৃষ্টিতেই আসলে জলাবদ্ধতায় ডুবে যায়। এছাড়াও সন্ধ্যা গড়ানোর পরে এই আশপাশের যে এলাকা মিরপুর কাফরুলের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ সেই এলাকাগুলোতে সন্ধ্যা গড়ানোর পরে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি ঘটারও নজির রয়েছে। তো যারা এই আসনের ভোটার রয়েছে তারা বলেছেন যে আসলে তাদের যে এই যে দৈনন্দিন জীবনের যে জনভোগান্তি সেই ভোগান্তি থেকে পরিত্রাণের যে প্রতিশ্রুতি তারা দিবে, যাদের কাছে আসলে সেই সমস্যাগুলোর সমাধান তারা পাবেন সেই প্রার্থীকে তারা বেছে নেবেন। একইভাবে এই আসনে যারা প্রার্থিতা করছেন আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে দলীয় প্রধান অর্থাৎ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানও এই আসনটিতে জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে তার বিপরীতে বিএনপি মনোনীত প্রার্থী যিনি ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হলেন শফিকুল ইসলাম খান মিল্টন এবং এছাড়া এনসিপি সহ একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আসলে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা যেমনটি বলেছেন যে আসলে জনগণের চাওয়া পাওয়া এবং তাদের পরামর্শকে গুরুত্ব দিয়েই তারা আসলে এই আসনটিকে ঢেলে সাজাতে চান। তো এই ছিল রাজধানীর ঢাকা 15 আসন থেকে নির্বাচনী হালচালের সবশেষ খবর। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সাব্বির আসলে ঢাকা 15 আসনের নির্বাচনী হালচালের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন। ঢাকার একটি আসন নিয়ে যেখানে আমরা কথা বলছিলাম, এবার আমরা ঢাকার বাহিরের সিলেট বিভাগের একটি আসন নিয়ে কথা বলতে যাচ্ছি। সিলেটের হবিগঞ্জে, যেহেতু হবিগঞ্জ 4টি আসন নিয়ে গঠিত, আমরা হবিগঞ্জের সদরের যে আসন অর্থাৎ হবিগঞ্জ 3 আসনটি নিয়ে কথা বলতে যাচ্ছি। হবিগঞ্জ 3 আসন মূলত সেখানকার সদর, শায়েস্তাগঞ্জ থেকে শুরু করে বেশ কিছু এলাকা নিয়ে কিন্তু এই হবিগঞ্জ 3 আসনটি গঠিত এবং সেখানে কিন্তু আসলে সদরের আসন হওয়াতে কিন্তু আসলে বাড়তি উন্মাদনা রয়েছে, কারণ এই সদর আসনগুলো কিন্তু আসলে অন্যান্য আসনের উপর তাদের একটি প্রভাব থাকে এবং আসনে আমরা যদি একটু দেখি এখানে মোট ভোটার রয়েছে 4,19,573 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,13,000 এবং নারী ভোটার রয়েছে 2,06,000 এবং এই আসনে আসলে যেহেতু মোট ভোট কেন্দ্র রয়েছে 173 জন। তো আসলে যেহেতু এটি সদর আসন, তো এই সদর আসনে যারা প্রার্থিতা করছেন তাদের সম্পর্কে একটু জানাতে চাই যে এই আসনে ধানের শীষে বেশ কিছু হ্যাভিওয়েট প্রার্থী আসনে রয়েছে। বিশেষ করে ধানের শীষ প্রতীকে যিনি লড়ছেন জি.কে. ঘোষ, তিনি আসলে মূলত হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি, একই সঙ্গে তিনি সিলেট বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং একটু জানিয়ে রাখা ভালো, তিনি আসলে 3 বার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন এবং 2018 সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে তিনি অংশ নেওয়ার জন্য কিন্তু আসলে মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন। তো তাকে তাকে টেক্কা দেওয়ার জন্য আসলে দাঁড়িপাল্লার প্রার্থী হয়েছেন কাজী মহসিন আহমদ। তিনি মূলত হবিগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই আসনে আসলে আরেকজন হ্যাভিওয়েট প্রার্থী রয়েছে, আসলে জি.কে. ঘোষকে টক্কর দেওয়ার মতো আরেকজন হ্যাভিওয়েট প্রার্থী যিনি হচ্ছে চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি মূলত গণ অধিকারের সেখানকার সভাপতি, তবে তিনি এর আগে কিন্তু হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে। তো এর সঙ্গে আসলে বিএনপি এবং সাবেক বিএনপির মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু আরেকজন সারওয়ার রহমান চৌধুরী নামে আরেকজন প্রার্থী রয়েছে। তো মূলত আসলে এখানে যেটি আমরা আসলে জেনেছি যে আসলে এখানে জি.কে. ঘোষ এবং চৌধুরী আশরাফুল বারী নোমানের মধ্যে আসলে একটি বড় লড়াই হতে যাচ্ছে। হবিগঞ্জ 3 আসনে আমরা যেখানে কথা বলছিলাম, আমরা সেখান থেকে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী রাশেদ সেখানে আছেন। রাশেদ, একটু আমাদের জানাবেন হবিগঞ্জ 3 আসনে যেহেতু বিএনপি এবং সাবেক বিএনপির 2 জন প্রার্থীর মধ্যে একটি লড়াই চলছে এবং সেখানে জামাত কতটুকু এগিয়ে, এই বিষয়ে বিস্তারিত একটু আমাদের জানাবেন। হবিগঞ্জের 4টি আসনে কনকনে শীতের মধ্যেও প্রার্থীরা বিভিন্ন দ্বারে দ্বারে গিয়ে তাদের যারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের প্রচারণা করছেন। হবিগঞ্জ 1, হবিগঞ্জ 2 এবং হবিগঞ্জ 3 এবং 4, এই 4টি আসন নিয়ে হবিগঞ্জ জেলার যে নির্বাচনে যে প্রচারণা চলছে। আমরা আজকে যে হবিগঞ্জ আসলে এখানে হেভিওয়েট প্রার্থী আছেন হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. ঘোষ এই হবিগঞ্জের যে আসনগুলোর মধ্যে একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত এবং যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিশেষ করে বর্তমানে গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান। উনিও একসময় বিএনপি করতেন, বর্তমানে উনি গণ অধিকার করতেন, যে কারণে ঘোষের সাথে দীর্ঘদিনের ওনার একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল।
কিন্তু ঘোষ এই নির্বাচনে যে প্রতারণায়, বিশেষ করে যেহেতু উনি 3 বারের মেয়র ছিলেন এবং পদত্যাগ করেছিলেন, তার জন্য হবিগঞ্জ সহ যে হবিগঞ্জের যে 3টি উপজেলা আছে, বিশেষ করে লাখাই এবং শায়েস্তাগঞ্জ এবং হবিগঞ্জ সদর, এই 3টি উপজেলার মধ্যে গৌসের বেশ পরিচিতি রয়েছে, যে কারণে গৌস এই ক্ষেত্রে গৌস বিশেষভাবে পরিচিতির দিক থেকে এগিয়ে আছেন। তবে এখানে জামাতের যে কাজী মহসিন, উনিও আছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায়। তবে দেখা যাবে সব শেষ নির্বাচনে কে কতটুকু আগাতে প্রত্যাশা, যাতে নির্বাচন সুষ্ঠু হয়, এটি ভোটারদের মূল প্রত্যাশা। তো এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ রাশেদ আপনাকে। যেহেতু এটা একটি সদর আসন, তাই সদর আসনকে কেন্দ্র করে কিন্তু সেখানে এরই মধ্যে নির্বাচনী ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। তো এই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ। ঢাকা বিভাগের একটি আসন নিয়ে কথা বললাম সিলেট বিভাগের একটি আসন নিয়ে। আমরা এবার আরেকটি রাজশাহী বিভাগের একটি আসন নিয়ে কথা বলতে চাই। রাজশাহী সিরাজগঞ্জ যেহেতু 6টি আসন নিয়ে গঠিত, আমরা সিরাজগঞ্জ 2 আসনটি নিয়ে একটু আলোচনা করতে চাই। এটি মূলত সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ, এই সদর উপজেলা নিয়ে কিন্তু আসলে এই আসনটি গঠিত, যে আসনের মোট ভোটার রয়েছে 4,69,878 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,35,000 এবং মহিলা ভোটার রয়েছে 2,34,000, যেখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 162টি। যেহেতু এটি একটি সদর আসন, তো এই আসনের প্রতি কিন্তু অন্যান্য আসনের একটি বাড়তি নজর রয়েছে। তো কারা হতে যাচ্ছে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন? এখানে আসলে বিএনপির ধানের শেষ প্রতীকে লড়ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য, একই সঙ্গে তিনি একাধিকবার এই আসনটি থেকে কিন্তু নির্বাচিত হয়েছেন এবং তিনি বিএনপির আমলে কিন্তু বিদ্যুৎ ও কৃষি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো তাকে টক্কর দেওয়ার জন্য জামাতের সেখানকার সেক্রেটারি, অর্থাৎ সিরাজগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মুহিবুল্লাহ। তো আসলে এই আসনে জামাত এবং বিএনপির একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আমরা আরেকটু বিস্তারিত আসলে জানতে চাই। জানার জন্য সেখানে আমাদের সহকর্মী রিঙ্কু কুন্ডু রয়েছে। রিঙ্কু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা আসলে জানতে চাই যে সিরাজগঞ্জ 2 আসনে জনগণের কি প্রত্যাশা রয়েছে, এবং যেহেতু এখানে জামাত বিএনপির একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, সেখানকার সবশেষ হালচাল একটু আমাদের জানাবেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত সিরাজগঞ্জে কিন্তু গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তীব্র ঠান্ডার মধ্যে কিন্তু যে নির্বাচনী আমেজ, সেটি কিন্তু আসলে জমে উঠেছে। মোট 9টি উপজেলা এবং 7টি পৌরসভা, 83টি ইউনিয়নে সিরাজগঞ্জ জেলা গঠিত এবং এখানে আসন রয়েছে মোট 6টি। আমরা আজকে রয়েছে সিরাজগঞ্জ 2 আসনে। এই আসনটি সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ 2 উপজেলা নিয়ে গঠিত এবং এইখানে আমরা যে দেখছি যে প্রতিদিনই কিন্তু আসলে নির্বাচনের যে আমেজ, সেটি কিন্তু আসলে জমে উঠেছে এবং তফসিল ঘোষণার পর থেকে সেই আমিষটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। এবং সিরাজগঞ্জের এই 2 আসন, অর্থাৎ সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ আসন থেকে এখন পর্যন্ত মনোনয়ন উত্তোলন করেছেন 6 জন প্রার্থী এবং এই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করছেন, অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে মনোনীত প্রার্থী নির্বাচিত করছেন যে ইকবাল হাসান মাহমুদ টুকু। আপনারা জানেন যে তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তিনি এইখান থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জামাত ইসলামের প্রার্থী রয়েছে জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং হাত পাখা প্রতীক অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি রয়েছেন মহিবুল্লাহ, তিনি আসলে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এছাড়া বাসদ থেকে আব্দুল আল মামুন সহ আরো কিন্তু মোট 6 জন প্রার্থী কিন্তু এইখান থেকে সিরাজগঞ্জ 2 আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছে এবং ভোটাররা যেটি আমরা কথা বলেছি, ভোটারদের কাছে আসলে প্রত্যাশা, ভোটাররা যেটি নির্বাচিত হবেন যারা এবং যারা প্রার্থী রয়েছে তাদের কাছে প্রত্যাশা করছেন সিরাজগঞ্জের যে প্রধান সমস্যা যমুনা নদীতে বেষ্টিত সিরাজগঞ্জের যমুনা নদী ভাঙন, সেই সমস্যা উত্তরের জন্য যারা এই জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হবে তাদের কাছে কিন্তু আসলে সেটি সমস্যা সমাধানে তারা দাবি করেছেন এবং তারা যেটি বলছেন যে সৎ, যোগ্য এবং নির্ভরযোগ্য প্রার্থীকে তারা আসলে ভোট দেবেন। এখানে আমরা যেটি ভোটাররা যেটি জানিয়েছেন যে এইখানে জামাত এবং বিএনপির মধ্যে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে এবং যেহেতু জেলা বিএনপি থেকে জাতীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কিন্তু আসলে
এর আগে বেশ কয়েকবার নির্বাচিত হয়েছিলেন, সেই সাথে এবারও তিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সাথে জামাতের যিনি প্রার্থী রয়েছেন, মূলত এই দুজনের মধ্যে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানিয়েছেন ভোটাররা। এছাড়া কিন্তু এইখান থেকে এখন পর্যন্ত 6 জন প্রার্থী বিভিন্ন দল থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সিরাজগঞ্জ 2 আসনের নির্বাচনী হালচালের সবশেষ খবর। রিঙ্কু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সিরাজগঞ্জে নদী ভাঙ্গন সহ বেশ কিছু সমস্যা কিন্তু সেখানে রয়েছে এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু আসলে প্রার্থীদের কাছে ভোটারদের প্রত্যাশা। তো বিস্তারিত সেই খবরাখবরই জানাচ্ছিলেন আসলে সহকর্মী রিঙ্কু কুন্ডু। এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। দল ছাড়লেও ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি। সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে তাসনিম জারা আরও জানান, বাস্তব প্রেক্ষাপটের কারণে নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে ভোটে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চট্টগ্রামে 2টি আসনে প্রার্থী বদল করেছে বিএনপি। আরেকটি আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন নোমান পুত্র সাইদ আল নোমান। চট্টগ্রাম 4 আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন আসলাম চৌধুরী। চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। অন্যদিকে চট্টগ্রাম 10 আসনের পরিবর্তে চট্টগ্রাম 11 আসন থেকে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ছিল নির্বাচনের সময়ের এখনকার আয়োজনের পর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। সঙ্গেই থাকুন সময়।